দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হুম, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে আমরা শুরু করি, হ্যাঁ, আস্তে আস্তে। আজকে যে ক্লাসটা মানে আগের দিনের ক্লাসের মতোই, ক্লাসটা একটু হয়তো কঠিন লাগতে পারে, তবে ওই আমি অল্প জিনিসই পড়াবো এবং মানে খুব ভেতরে ঢুকবো না। তো তোমাদের এই জিনিসটা জানতে হবে, মানে কিছু করার নেই, মানে একটু কঠিন লাগলেও মানে সিলেবাসটা এমন আছে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স নেই, কিন্তু ওয়েভ মেকানিক্যাল মডেলে হাইড্রোজেন অ্যাটমের সলিউশনটা আছে। এখান থেকেই গন্ডগোলটা হচ্ছে আর কি। এমনিতে কি হতো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা সলভ করতে গেলে একটা কোয়ান্টাম মেকানিক্স যথেষ্ট লাগে। তোমাদের কোয়ান্টাম মেকানিক্স নেই, শুধু বলে দিলে শোডিঞ্জার ইকুয়েশনটাকে বলে দিয়ে সেখান থেকে তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা হাইড্রোজেন কোয়ান্টাম ইলেকট্রন সিস্টেম করে আলোচনা করতে বলছে আর কি। হ্যাঁ, সেখানে তোমার একটু অসুবিধা হবে, কিন্তু ভয়ের কিছু নেই। মোটামুটি আমি আস্তে আস্তে বোঝাবো, বুঝতে পারবে। হুম, আর একজন ও একবারে চলে এলে শুরু করতে পারতাম, ওর জন্য আমার ওয়েট। আচ্ছা দেখো, এই লাস্ট ক্লাসে আমি যেটা বলেছি একটুখানি ভালো করে খেয়াল করে দেখো। তো হোয়াট ইউ হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট ক্লাস, আগের দিনে পড়ায় কি কারো কিছু অসুবিধা আছে সেটা একটু বলে নাও প্রথমে। না, আগের দিন যেটা আমি পড়িয়েছি সেখানে কি কারো কিছু ডাউটস আছে? তো আমি আগের দিন কি কি আলোচনা করেছিলাম বলো তো? আমি আলোচনা করেছিলাম শোডিঞ্জার ইকুয়েশনটা। শোডিঞ্জার ইকুয়েশন তার টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন পার্টটা, এটা মূলত আলোচনা করা হয়েছিল। যেটা এরকম দেখতে ছিল, এইচ সাই ইকুয়াল টু ই সাই, এরকম দেখতে ছিল, যেখানে সাইটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশন অর টেস্ট ফাংশন ছিল, আর এইচটা হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান ছিল। হ্যামিল্টনিয়ান অপারেটর ছিল। যে হ্যামিল্টনের অপারেটর ডিটেল এক্সপ্রেশনটা লেখা হয়েছিল কার্টিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবারে ওয়েভ ফাংশন যেটা, এই সাই তার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ সাই, এটা আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে ফিজিক্যাল সিগনিফিক্যান্স, ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ সাই, সেখান থেকে তোমার বন্ডস, প্রবাবিলিস্টিক, অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন,
বন্ডস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন সেটা নিয়ে বলা হয়েছে। এখানে সাই স্টার সাই বা সাই মডিউলাসের স্কোয়ার যে প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে সেটাকে বলা হয়েছিল। আমরা নর্মালাইজেশন নিয়ে কথাবার্তা বলেছিলাম। অর্থোগোনালিটি নিয়ে কথাবার্তা বলেছিলাম। অর্থ নর্মালাইজেশন নিয়ে কথা বলেছিলাম। আর সেখান থেকে ডিজেনারেসি নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। তো আগের ক্লাসে এই কথাগুলো অ্যাকচুয়ালি বলা হয়েছে। এবার যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন বলেছিলাম সেখান থেকে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে আমি কি বুঝি সেটাও আলোচনা করে দেওয়া হয়েছিল। মানে আইগেন ভ্যালু বলতে আমি কি বুঝছি, আইগেন ফাংশনস কি, মানে কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করছে, সেই ফাংশনটিকে ফেরত দিচ্ছি তো কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, তাহলে তাকে আইগেন ভ্যালু ইকুয়েশন বলে। তাই যে এই সাই ইকাল টু ই সাই, সেখানে হচ্ছে সাইটা ইজ দ্য আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ উইথ দ্য আইগেন ভ্যালু ই। এই কথাটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছিলাম। এইটা হচ্ছে আগের দিন যেটা আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করেছিলাম। ঠিক আছে? তাহলে যে পয়েন্টগুলো আগের দিন ডিসকাস করা হয়েছিল সেইখানে যদি কারো কোথাও কিছু ডাউটস থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো আমায় বলে নাও। কোনো কিছু কি অসুবিধা আছে? ঠিক আছে? ঠিক আছে তো? দেখো, বাকি সবাইরা বলো, মানে প্রত্যেকে বলো, পার্টিকুলারলি যাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি তাদের ঠিক করে বলো। কোনো কিছু অসুবিধা আছে? আগের দিন যে কথাগুলো বলেছিলাম তার প্রত্যেকটা জিনিসের মানে পরিষ্কার তো? যদি কিছু অসুবিধা থাকে বলো, তাহলে আমি আবার মানে আগের দিনের কিছু জিনিস বলে দেবো। একটু জিনিসগুলো শক্ত, মানে শক্ত মানে অ্যাকচুয়ালি শক্ত নয়। হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শক্ত নয়, কিন্তু যেটা হচ্ছে যে তুমি মানে যে জিনিসটা এখন পড়ছো সেই জিনিসটা কি হচ্ছে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে না কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আস্তে 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 ডেভেলপ করতে 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 একটা যার দূর পর্যন্ত আসা হয়, কিন্তু তোমাদের ওইগুলো নেই। তোমাদের একদমই সরাসরি মানে ধরো কোয়ান্টাম মেকানিক্স বলতে যেটা বোঝায় আর কি, হ্যাঁ, বিভিন্ন রকমের পস্টুলেট গুলো, অপারেটর, অ্যালজাবরা, কমিউটেশন রিলেশন, হারমিশন অপারেটর, লিনিয়ার অপারেটর ইত্যাদি ইত্যাদি, সেই ডিসকাশন গুলো না করে তোমাকে যা সরাসরি বলে দিচ্ছে ওয়েভ মেকানিক্যাল মডেল ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন সিস্টেম, এটা তোমায় বলে দিচ্ছে আর কি। তো একদম সরাসরি সেই জায়গায় যেতে যেতে হচ্ছে, ওই জন্য অ্যাপারেন্টলি মনে হচ্ছে বুঝি একটুখানি কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু মানে আমি যেভাবে বলবো তুমি একটুখানি মানে প্রত্যেকটা স্টেপ ফলো করার চেষ্টা করবে। আমাকে একবারের বদলে ৫ বার জিজ্ঞেস করবে। আমি কিন্তু তোমার কাছে ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে? কি ব্যাপার? তাহলে আমি আজকে যেটা আলোচনা করতে চাইছি, what we want to discuss today, এটা বেসিক্যালি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল আর অনেক সময় বলা হয় ওয়েভ মেকানিক্যাল মডেল অফ হাইড্রোজেন অ্যাটম or hydrogen light on electron ions। আবার তো একজন এলো, একটু জয়েন করিনি। তাহলে এইটা হচ্ছে আজকে আমার ডিসকাশনের বিষয়, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, কোয়ান্টাম মেকানিক্যাল আর ওয়েভ মেকানিক্যাল মডেল অফ হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়ন্স, এইটা আমাদের আলোচনাটা করতে হবে। আর আমরা একটু পিপিটি ব্যবহার করে জিনিসটাকে করছি, হ্যাঁ, তাতে জিনিসটা মানে লেখার দিকে নজর না দিয়ে ব্যাপারটাকে বোঝার দিকে আমি বেশি নজর দিতে পারবো। আর লিখে লিখে পড়ালে হতো, ব্যাপারটা স্লো হতো, কিন্তু তোমাদের নোট মানে নেওয়ার আগে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। আমি এটা পিডিএফ আজকে দিয়ে দেবো, তোমরা বসে বাড়িতে করে নোটটাকে লিখে নিতে পারো। আচ্ছা দেখো, তোমরা বোর থিওরি পড়েছিলে, তাহলে বোর থিওরিতে কি ছিল না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছিল, এটা বোর থিওরিতে যেটা ছিল।
আর এক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জিটা আসছে কুলম্বিক পোটেনশিয়াল, যে নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ, যদি হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে চার্জ হচ্ছে +E, আর হাইড্রোজেন লাইক যদি আয়ন হয়, হাইড্রোজেন লাইক মানে 1 ইলেকট্রন সিস্টেম আর কি, মানে যেখানে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা একাধিক হতে পারে কিন্তু বাইরে ইলেকট্রনের সংখ্যা একটাই। তো সেক্ষেত্রে হাইড্রোজেন লাইক যদি কোনো একটা আয়ন কনসিডার করে, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, ইত্যাদি ইত্যাদি, তার ক্ষেত্রে কেন্দ্রে প্রোটন সেটা একটাই হবে সেরকম বাধ্যবাধকতা, তার থেকে বেশি থাকতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রে প্রোটনের সংখ্যা যদি জেড হয় তাহলে তার চার্জটা হচ্ছে +Z × E, আর বাইরে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে সে ঘুরছে। তার ফলে পোটেনশিয়াল এনার্জিটা কত হচ্ছে না -Z²/4πε0r। আমি সবটা SI করছি। পোটেনশিয়াল এনার্জিটা -Z²/4πε0r। আর এবারে দেখো এইখানে পোটেনশিয়াল এনার্জিটা দেখো আর এর ফাংশন। আর এর ফাংশন মানে কি? যদি আর রেডিয়াসের একটা স্ফিয়ার আমি ধরি তাহলে তার সারফেসে সর্বত্রই কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা একই। মানে পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র আর এর ফাংশন। তার মানে হচ্ছে যে নিউক্লিয়াসটাকে কেন্দ্রে রেখে সেখান থেকে আর দূরত্বে তুমি যেদিকেই যাও না কেন, ডান দিকে বাঁ দিকে উপরে নিচে সামনে পিছনে যেদিকেই যাও, অর্থাৎ আর রেডিয়াস একটা স্ফিয়ার যদি কনসিডার করো, তার সারফেসে সর্বত্র পোটেনশিয়াল এনার্জি সমান। সেই জন্য এই ধরনের পোটেনশিয়াল বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল এনার্জি at every point on the surface of a sphere of radius r are the same. Hence it is called a spherically symmetric potential. The হাইড্রোজেন অ্যাটমের জন্য পোটেনশিয়ালটাকে বলা যায় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। তো কেন স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বললাম? তার কারণটা হচ্ছে যে তোমার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি আর রেডিয়াসের কোনো একটা স্ফিয়ার কনসিডার করো, তার সারফেসে যে কোনো জায়গাতে ইলেকট্রনটা থাকুক না কেন, তাদের করসপন্ডিং যে এটা পোটেনশিয়াল এনার্জিটা সেটা অলওয়েজ সেম হচ্ছে, কারণ সেটা শুধুমাত্র আর এর উপরে ডিপেন্ড করছে। বাকি যে কোয়ান্টিটিগুলো এখানে ব্যবহৃত হচ্ছে সব হচ্ছে কনস্ট্যান্ট। সেখানে একে বলা যায় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। তাহলে কেন হাইড্রোজেন অ্যাটমের পোটেনশিয়ালটাকে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলছে, এটা পরিষ্কার? বুঝতে পেরেছো? ঠিক আছে? আর এবারে এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের কে সলভ করতে গেলে একটা অ্যাপ্রক্সিমেশন আছে যাকে বলে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। আর বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের মূল কথাটা যেটা হচ্ছে যে দেখো, এই তোমার হাইড্রোজেন অ্যাটম যখন কনসিডার করছো, নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, এরা পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে পরস্পরকে যদি আকর্ষণ করে তাহলে দুজনেরই একটা মুভমেন্ট থাকা উচিত, নিউক্লিয়াসের মুভমেন্ট থাকা উচিত, ইলেকট্রনের মুভমেন্ট থাকা উচিত। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে নিউক্লিয়াসটা এতটাই হেভি যে তুমি ধরে নিতে পারো নিউক্লিয়াসটা আজ চুপচাপ আছে, স্টেশনারি আছে, ইলেকট্রনই তার চারিদিকে ঘুরছে। যেমন তোমরা জানো এই যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে আমি বলছি। তো উল্টোটার কথা বলছি না, কারণ সূর্যের মাস হচ্ছে পৃথিবীর থেকে অনেক বেশি। বা ধরো তুমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বলো, পৃথিবীর দিকে যখন আপেলটা পড়ছে, আপেলকে পৃথিবীর যে বল দিয়ে আকর্ষণ করছে ঠিক একই রকম পৃথিবীকে আপেল কিন্তু এক্স্যাক্টলি সেই বল দিয়ে আকর্ষণ করছে। তাহলে আপেলটাই পৃথিবীর দিকে ছুটে এলো, পৃথিবী গেল না কেন? কারণ পৃথিবীর মাস হচ্ছে খুব বেশি বলে। সেটাই হচ্ছে কথা, যে অ্যাজ নিউক্লিয়াস ইজ মাচ হেভিয়ার দ্যান ইলেকট্রন, উই মে অ্যাজিউম দ্য নিউক্লিয়াস ইজ স্টেশনারি অ্যান্ড ইলেকট্রন রোটেটস অ্যারাউন্ড দ্য ফিক্সড নিউক্লিয়াস দাদা। তাহলে নিউক্লিয়াসটা খুব হেভি, মানে ইলেকট্রনের রেসপেক্টে অনেকটাই ভারী। যদি হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে দেখো 1836 গুণ ভারী। আর অন্যান্য যে হাইড্রোজেন লাইক অন্যান্য আয়নসগুলো যদি তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে নিউক্লিয়াসটা ইলেকট্রনের রেসপেক্টে অনেকটাই ভারী। তখন তুমি অ্যাজিউম করে নিতে পারো নিউক্লিয়াসটা যে স্টেশনারি আছে, নিউক্লিয়াসটা মুভ করছে না, ইলেকট্রনটাই শুধুমাত্র ফিক্সড নিউক্লিয়াসের অ্যাবাউটে মুভ করছে। একটা ফিক্সটাকে এখানে লিখে দিতে পারো। সেটাকেই তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মানে আমি বলবো কোয়ালিটেটিভলি যদি তুমি জানো, দিস ইজ দ্য বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। As nucleus is much heavier than electron, we may assume the nucleus is stationary and electron rotates around the fixed nucleus. This is called the Born-Oppenheimer approximation. This is the Born-Oppenheimer approximation. তো বর্ন-ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের মূল ফিলোসফিটা বুঝতে পারলে, তার ফিজিক্যাল বেসিসটা বুঝতে পারলে, ঠিক আছে? যে নিউক্লিয়াস ইজ মাচ হেভিয়ার দ্যান ইলেকট্রন, সেই জন্য আমি কি করতে পারি, উই মে অ্যাজিউম দ্যাট নিউক্লিয়াস ইজ স্টেশনারি অ্যান্ড ইলেকট্রন রোটেটস অ্যাবাউট দ্য ফিক্সড নিউক্লিয়াস। দিস ইজ দ্য বর্ন-ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। তাহলে বর্ন-ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা পরিষ্কার?
হ্যাঁ, রিলেটিভ টাইপের ব্যাপার। ঠিক আছে, বাকিটা রেসপন্স করো, বুঝে 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 এগো। বুঝে গেছে সঙ্গীতা? হ্যাঁ, একটু আওয়াজ টাওয়াজ করবি মাঝে মাঝে। এমনি কত কষ্ট তোর ঘুম ভেঙেছে, বল। আচ্ছা, এবারে দেখো, এই একটা এক্সপ্রেশন আমি ব্যবহার করব, এটা মুখস্থ করতে হবে এখন। কারণ এর ডেরিভেশনটা কেমন করে করছে সেইটা করতে গেলে তোমাকে অনেকটা সময় দিতে হবে। এই ঝামেলার মধ্যে আমি যাব না। হ্যাঁ, কারণ তোমাদের লেভেলে এটা নেয়ও আর কি। হ্যাঁ, সেখানে এই ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইজ গিভেন অ্যাজ, মানে আমরা এর আগে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনগুলো লিখেছিলাম সেগুলো সব কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে লিখেছিলাম। কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম ওয়ান ডাইমেনশনে লিখেছিলাম, কার্টিগান কোঅর্ডিনেট থ্রি ডাইমেনশনে লিখেছিলাম। কিন্তু হাইড্রিকাল লাইক প্রবলেম সলভ করতে গেলে বা হাইড্রিকান অ্যাটম প্রবলেম সলভ করতে গেলে একটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বেটার ওয়েতে করা যায়। তো সেক্ষেত্রে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশনসটা ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তার এক্সপ্রেশনটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা পরীক্ষায় দেয় কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে। মুখস্থ করা ছাড়া উপায় নেই এখন। এটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ, মানে আমরা পরে তো আমার কাছে যদি পড়ো ফিজিক্যাল কেমিস্ট্রিতে, আমরা দেখবে বছর 2 পরে যেখানে কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লিকেশন হাইড্রোজেন অ্যাটম আছে, সেখানে এই ইকুয়েশনটা কি করে এলে ডিরাইভ করবো। এখন ডেরিভেশন করতে গেলে জিনিসটা আরোই কঠিন হয়ে যাবে, সেই জন্য মুখস্থ করে নেই ভালো। মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ 1 বাই আর স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এই পুরো জিনিসটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর একটু সাই আর থিটা ফাই ইকাল টু সাই আর থিটা ফাই। কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে যেমন ওয়েভ ফাংশনটা আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করে, কার্টিগান কোঅর্ডিনেট যেমন এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে, তেমন পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করে। মানে এখানে দেখা এই যে এটা পুরোটাই এসছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নরমাল ফর্মটা কত, এইচ সাই ইকাল টু ই সাই, যেখানে এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, সেখানে কাইনেটিক এনার্জি পার্ট থাকে আর পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে। কাইনেটিক এনার্জি পার্টটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি। দেখো এই ভিটা হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। আর এখানে দেখে যে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম বাদ দিয়ে বাকি যে পার্টটা পড়ে রইল সেটাই তোমার ল্যাবলিশিয়ান অপারেটর। এই মানে এখানে ডেল স্কোয়ারটা ইজ নাথিং বাট এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আমি রেখেছি সেই পুরো পার্টটা। ডেল স্কোয়ারটাকে বলা হচ্ছে ল্যাবলিশিয়ান অপারেটর বা ডেল স্কোয়ার অপারেটর। আর এখানে মিউ যে টার্মটা ব্যবহার করেছে, মিউ হচ্ছে রিডিউস মাস, সেটা বেসিক্যালি মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ দ্য নিউক্লিয়াস ডিভাইডেড বাই মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস। আচ্ছা, যদি নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের থেকে অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য তুমি এটাকে লিখতে পারো যে এই যে ডিনোমিনেটরে মাস অফ ইলেকট্রন প্লাস মাস অফ নিউক্লিয়াস, মাস অফ ইলেকট্রনটাকে তুমি ইগনোর করো, মাস অফ ইলেকট্রনটাকে ইগনোর করলে নিচে থেকে যাচ্ছে মাস অফ নিউক্লিয়াস, এই মাস অফ নিউক্লিয়াস কেটে গিয়ে শুধুমাত্র মাস অফ ইলেকট্রনটা তোমার থেকে যাচ্ছে। তাহলে দেখো এখানে রিডিউস মাসটা হচ্ছে মানে এইটা, সেটাকে তুমি অল প্র্যাকটিক্যাল পারপাসে তুমি ওটাকে চাইলে ওই মাস অফ ইলেকট্রন দিয়ে রিপ্লেস করতে পারো। রিডিউস মাসটা লিখেই করাটা ভালো, কিন্তু রিডিউস মাস আর ইলেকট্রনের মাসের মধ্যে খুব বেশি তফাৎ নেই, কারণ নিউক্লিয়াসের মাসটা মাস বাদ এটা তার ইলেকট্রনের মাস। আর এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে তুমি সলভ করি, তাহলে আমি ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনগুলোকে পাবো, যেগুলিকে বলা হবে অরবিটাল। তো এই 1 নম্বর ইকুয়েশনটা যদি সলভ করা হয় তাহলে তুমি ওয়েভ ফাংশনগুলোকে পাবে, যেগুলোকে বলা হচ্ছে অরবিটাল, আর অ্যাট দ্য সেম টাইম তুমি এনার্জিটাও পেতে পারবে। তাহলে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেইটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা বোঝার সুযোগটা নেই আর কি। হ্যাঁ, তাহলে এইটা তোমাকে খেয়াল রাখতে, মানে এক্ষুনি মুখস্থ হয়ে যাবে না, কিন্তু ব্যাপারটা বুঝতে পারলে যে এটা মুখস্থ করতে হবে। তাহলে এখানে যে যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে টার্মের মানেগুলো তোমার কাছে পরিষ্কার, ঠিক আছে? বুঝলে? এবারে চলে এসো অরবিটাল। অরবিটাল বলতে আমি কি বুঝছি না, অরবিটাল হচ্ছে যে দে আর দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়নস। মানে খুব খুব প্রিসাইজ ওয়েতে কিন্তু অরবিটালের ডেফিনেশন বলো, the orbitals are the one electron wave function for hydrogen atom or a hydrogen light one electron ions। এটা এবারে এই অর্গানিক বা ইনঅর্গানিকে মানে ফিজিক্যাল কেমিস্ট্রির লোকেরা বা ফিজিক্সের লোকেরা অরবিটালকে এইরকম ভাবেই
ডিফাইন করতে অভ্যস্ত, দে আর দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়ন্স। আর ইনঅর্গানিক বা অর্গানিকে অরবিটালটাকে অনেক সময় এইরকম ভাবে বলা হয়, ইট ইজ দ্য থ্রি ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা থ্রি ডাইমেনশনাল রিজিয়ন যেখানে ইলেকট্রনকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে, তাকে বলা হচ্ছে অরবিটাল। মানে ইট ইজ দ্য থ্রি ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কনভেনশনাল ডেফিনেশন। আর একটা ডেফিনেশন আমি যেটা বললাম, যেটা আর একটু কংক্রিট ডেফিনেশন, দে আর দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়ন্স। তাহলে এই যে অরবিটালটা, সেটাকে অরবিটাল একটা ছবি টাইপের আমি এঁকেছি, যেটা আর থিটা ফাই এর উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে নিই যে আমাদের পুরো গল্পটা যেহেতু তোমার এতে চলবে, মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলবে বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলবে, তাহলে কার্টিকান কোঅর্ডিনেট থেকে যখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাবে, সেখানে কি কি তফাৎগুলো হয় দেখো। তোমার যেখানে কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবলগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেই ভেরিয়েবলগুলো হচ্ছে আর থিটা ফাই। ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেম তুমি এক্স ওয়াই জেড দিয়ে লিখতে, পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর থিটা ফাই দিয়ে লিখতে হবে, যেখানে আরটা হচ্ছে, কারো একটু মাইক্রোফোন অন আছে দেখো তো, দেখো, যেটা হচ্ছে যে যেখানে আরটা হচ্ছে যে পয়েন্টের কথা ভাবছো, যে অরিজিন থেকে যে পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে আর, একে অনেক সময় বলে রেডিয়াল ভেক্টর। রেডিয়াল ভেক্টরটা প্লাস জেড অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা করছে তাকে বলে থিটা। থিটাটাকে অনেক সময় জেনিথ অ্যাঙ্গেল বলা হয়। এবারে এই যে রেডিয়াল ভেক্টরটা, সেইটা যদি এক্স ওয়াই প্লেনে তুমি একটা প্রজেকশন নাও, এই যে এইটা হচ্ছে সেই প্রজেকশনটা, সেই প্রজেকশনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে ফাই, যাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্ট অরিজিন থেকে তার ডিস্টেন্সটা হচ্ছে আর। এবারে এই যে রেডিয়াল ভেক্টরটা প্লাস জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা। এবারে রেডিয়াল ভেক্টরটা প্রজেকশনটা অন দ্য এক্স ওয়াই প্লেন, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে ফাই, এইটা। এবং যেটা ইম্পর্টেন্ট, যেখানে এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওয়াইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, জেডটা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু পোলারে যখন চলে যাচ্ছ, আরটা জিরো থেকে ইনফিনিটি, থিটাটা জিরো থেকে পাই, আর ফাইটা জিরো থেকে টু পাই, এটা মাথায় রাখ। যখন আমি কোনো ইন্টিগ্রেট করবো, লিমিটটা কার্টিজিয়ানে করলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিখি। ওই যে ইন্টিগ্রাল আবার অল স্পেস লিখে যখন নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি সব চেক করছি না, তখন তো তোমার লিমিটটা বসাতে হবে। লিমিটটা কার্টিজিয়ানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু পোলারে আরটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি, থিটাটা জিরো থেকে পাই, ফাইটা জিরো থেকে টু পাই। আচ্ছা, এবার এই এক্স ওয়াই জেড কার্টিজিয়ান কোঅর্ডিনেট গুলো এবং পোলার কোঅর্ডিনেট আর থিটা ফাই, তারা এইরকম ভাবে রিলেটেড। এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে সাইন থিটা সাইন ফাই, জেডটা হচ্ছে আর কস থিটা। দেখো এই যে জেডটা, যদি এটা আর হয়, এটা থিটা হয়, তাহলে জেড কস থিটা হয়ে গেল। আর এটার প্রজেকশন এক্স ওয়াই প্লেনে নিলে সেটা আর সাইন থিটা হয়। তার আবার এই পজিটিভ এক্স অ্যাক্সিস সঙ্গে যে অ্যাঙ্গেলটা যদি ফাই হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে আর সাইন থিটা কস ফাই, আর ওয়াই ডিরেকশন বরাবর সেটা হয়ে যাবে আর সাইন থিটা সাইন ফাই। তাহলে এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেডটা হচ্ছে আর কস থিটা। এটাকে ঘুরিয়ে যদি, এটা কি মানে আর থিটা ফাই জানলে এক্স ওয়াই জেড বের করে ফেললে, আর এক্স ওয়াই জেড জানলে যদি আর থিটা ফাই বের করতে হয়, তাহলে আরটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, থিটাটা হবে কস ইনভার্স জেড বাই এ, আর ফাইটা হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যখন কোনো ইন্টিগ্রেট করতে হবে, তখন ভলিউম এলিমেন্ট লাগে, যেমন কার্টিকেনে সেটা ডিএক্স ডিওয়াই ডিজেড, পোলারে সেটা তোমাকে লিখতে হবে আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। তাহলে এইটুকু ইনফরমেশন এডিশনাল আমি দিয়ে দিলাম, যাতে করে কার্টিজিয়ান থেকে পোলারে যেতে তোমার সুবিধা হবে। তাহলে কি কি বললাম শোনো। তো যেটা বললাম যে কার্টিজিয়ানে কোঅর্ডিনেট গুলো হচ্ছে এক্স ওয়াই জেড, পোলারে সেটা হচ্ছে আর থিটা ফাই। আচ্ছা, কার্টিজিয়ানে এক্স ওয়াই জেডটা তিনটেই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়, আর পোলারে আরটা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, থিটাটা জিরো থেকে পাই পর্যন্ত, ফাইটা হচ্ছে জিরো থেকে টু পাই পর্যন্ত যায়। আচ্ছা, এবার কার্টিজিয়ানের এক্স ওয়াই জেড এবং পোলারে আর থিটা ফাই এর সম্পর্কটা কি? এক্স ইকাল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকাল টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইকাল টু আর কস থিটা। আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড জানলে তুমি আর থিটা ফাই কি করে, সরি আর থিটা ফাই জানলে কি করে এক্স ওয়াই জেড বের করলে। আর উল্টো দিকে যদি এক্স ওয়াই জেড জানা থাকে, সেখান থেকে যদি আর থিটা ফাই বের করতে হয়, তাহলে আরটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, থিটা হচ্ছে কস ইনভার্স
জেড বাই আর, ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর ভলিউম এলিমেন্টটা তোমার দেখবে অনেক ক্ষেত্রে লাগবে, নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, হানাতানা বা টোটাল প্রবাবিলিটি সব দেখানোর জন্য। সেটা কাটিং এনে যেটা ভলিউম এলিমেন্টে এক্স ওয়াই জেড দেবো, সেটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম, আর স্কোয়ার সাইন থিটা, পি আর ডি থিটা ডিফাইন। তাহলে দেখো, তাহলে অরবিটাল কাকে বলে, আর তার সঙ্গে তোমার কাটিগান থেকে পোলারে গেলে যে চেঞ্জগুলোকে করতে হয় সেটা আমরা বললাম। দেখো এইটা পরিষ্কার আছে, মানে মূলত অরবিটালের ডেফিনেশন যেটা, সেই অরবিটালের ডেফিনেশন পরীক্ষায় পড়ে, সেই অরবিটালটার ডেফিনেশন ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তো? বাকিদের কি খবর, ঠিক আছে? বলবি, মুখ খুলবি একটু। আচ্ছা আচ্ছা, এবারে তুমি যদি সত্যি এই শোরিঞ্জার ইকুয়েশন থেকে সলভ করে তো ওয়েভ ফাংশনটা পেতে হবে, সাইটা। এই যে ইফ ইউ সলভ ইকুয়েশন 1 উই গেট দ্য ওয়েভ ফাংশন সাই আর থিটা ফাই। এবার সলভ করলে যেটা বেরোয়, দেখা যায় যে সাইটা তোমার তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল আর এম এল এর উপরে ডিপেন্ড করে। মানে এই যে অরবিটালটা তিনটে কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করছে। একটা এন, একেবারে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যার অ্যালাউড ভ্যালুজ হচ্ছে তোমার 1 2 3 ... এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তার অ্যালাউড ভ্যালুজ হচ্ছে ফর এ গিভেন এন, অ্যালাউড ভ্যালুজ অফ এল ইকুয়াল টু 0 থেকে আপ টু n-1 পর্যন্ত, মানে 0 1 2 থেকে আপ টু n-1 পর্যন্ত। তো টোটাল অ্যালাউড ভ্যালুজ অফ এল হবে এনটা হবে। এবারে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটাকে এস অরবিটাল বলা হয়, 1 হলে সেটা পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল অ্যান্ড সো অন। এখানে এস পি ডি এফ এই নামগুলো যথাক্রমে এসছে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ এবং ফান্ডামেন্টাল এখান থেকে। তাহলে এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালুর উপর নির্ভর করে বিভিন্ন রকমের অরবিটাল হলো এস পি ডি এফ ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে তোমার এম এল, একে বলে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ফর এ গিভেন এল, অ্যালাউড ভ্যালুজ অফ এম এল হচ্ছে +L to -L উইথ ইউনিট ইন্টারভ্যাল, অর্থাৎ এম এল এর ভ্যালু 0 +-1 +-2 ... +-L। টোটাল পসিবল ভ্যালুজ অফ এম এল হচ্ছে 12 + 1 হচ্ছে এটা। আচ্ছা, এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা বলো, বা ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার এখনো আসেনি। আমি পরে চারটে কোয়ান্টাম নাম্বার কি, তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, যখন সামারাইজ করব তখন আমি ডিটেলে পুরো জিনিসটাকে বোঝাবো। তাহলে ফর দ্য টাইম বিং অরবিটালটা কিন্তু তিনটে কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ড করে, এন, এল, এম এল। এনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এম এলটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এন এর অ্যালাউড এর ভ্যালুজ, এল এর অ্যালাউড ভ্যালুজ গুলো কি করে এন এর উপর ডিপেন্ড করছে, এবং এম এল এর অ্যালাউড ভ্যালুজ গুলো কি করে এল এর উপর ডিপেন্ড করছে, সেটা তুমি দেখতে পাবে। তো দেখো, তাহলে আমার এই যে অরবিটাল, সে অরবিটাল তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল এবং এম এল এর উপর ডিপেন্ড করছে, এবং সেই এন, এল, এম এল এর অ্যালাউড ভ্যালুজ গুলো কি সেটা আমি উল্লেখ করলাম। আচ্ছা, এবারে দেখো তুমি এন এর ভ্যালু যখন 1, তখন এল এর ভ্যালু 0 হবে, এম এল এর ভ্যালু 0 হবে। মানে এলটা তো 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এন এর ভ্যালু 1 হলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু 0 হচ্ছে, আর ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এম এল এর ভ্যালু 0 হচ্ছে। তখন যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা সাই 1 0 0, একে সাই 1 এস অরবিটাল বলা হয়। মানে প্রথম 1টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 1 এর জন্য, আর এল ইকুয়াল টু 0 হলে সেটা এস অরবিটাল হয়, এটা সাই 1 এস অরবিটাল হলো। আচ্ছা, এই যে 1 এস অরবিটাল, এখানে কিন্তু এম এল এর একটাই পসিবল ভ্যালু, এখানে আর ওই এম এল এর কোনো ইনফরমেশন এখানে আমি দিচ্ছি না। মানে 1 0 0 ঠিক আছে, এখানে 1 এস এইটুকু শুধু বলে দিচ্ছি। আচ্ছা, তার এক্সপ্রেশনটা বের করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 1/√π a0 তার কিউব ইন্টু e⁻r/a0। আমি হাইড্রোজেন অ্যাটমের কথা বলছি। তাহলে 1/√π a0 তার কিউব ইন্টু e⁻r/a0, যেখানে a0 হচ্ছে বোর রেডিয়াস, যার ভ্যালু হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। বোর রেডিয়াস যেটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবারে এন এর ভ্যালু যখন 2 হয়ে যাবে, তখন এর ভ্যালু 0 আর এল এর ভ্যালু 1 হতে পারে। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন যদি 2 হয়, তাহলে এল যেহেতু 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এল এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে। এল 0 হলে এম এল 0, কিন্তু এল 1 হলে এম এল এর ভ্যালু 0 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে। এই যে 0 হতে পারে, +-1 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে। আচ্ছা, এবারে
যখন n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0 আর m এর ভ্যালু 0, সেই অরবিটালটা ψ200 বা 2s অরবিটাল ψ2s, তার একটা এক্সপ্রেশন বলে দিলাম 1/4√2 পাই 1/a0^3/2 2 r/a0 e⁻r/2a0। দেখো 1s অরবিটালের ফর্মটা অবশ্যই মনে রাখবে, বাকিগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু আমি কমপ্লিটনেসের জন্য এখানে বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে যখন n এর ভ্যালু 2, l এর ভ্যালু 1, সেগুলো 2p অরবিটাল। এবারে m এর ভ্যালু 0 নাকি +1 নাকি -1, সেই মতো করে ψ2p0, 2p+1, 2p-1। এই ψ2p0টা হচ্ছে জেড অরবিটাল, মানে 2p জেড অরবিটাল। সেটার ফর্মটা হচ্ছে, আমি এইভাবে লিখেছি, ar cos থিটা, মানে যেখানে একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টটা আর এর ফাংশন, মানে একটা পার্ট আছে যেটা শুধুমাত্র আর এর ফাংশন, আর অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স হচ্ছে cos থিটা। আর যখন ψ2p+ এবং ψ2p-1 করবে, সেটা হবে একটা কনস্ট্যান্ট br sin থিটা e⁻i⁵ আর br sin থিটা e⁻i⁵, অর্থাৎ তারা হচ্ছে কমপ্লেক্স অরবিটাল হচ্ছে। মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে, তুমি দেখবে যে ওয়েভ ফাংশনগুলো না ইন জেনারেল কমপ্লেক্স হয়। আমি বলেছিলাম যে ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স হয়, কিছু কিছু ক্ষেত্রে ফরচুনেটলি রিয়েল হয়ে যেতে পারে, যেমন 1s রিয়েল অরবিটাল, 2s রিয়েল অরবিটাল, কিন্তু পি অরবিটাল গুলো দেখো ইন জেনারেল কমপ্লেক্স। আসলে কি হয়, যে ওভারঅল যে ওয়েভ ফাংশন না, তার একটা রেডিয়াল পার্ট থাকে, একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট থাকে, একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকে। মানে ওভারঅল ওয়েভ ফাংশন আর থিটা ফাই এর ফাংশন, আর ডিপেন্ডেন্ট পার্টটাকে আর আর বলছো, থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে থিটা থিটা বলছো, ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে ফাই ফাই বলছো। এই ফাই যে পার্টটা, সেটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার ml এর উপর ডিপেন্ড করে, এবং তার ফর্মটা হচ্ছে 1/√2 পাই e⁻i⁻ml ফাই হয়। তাহলে এটা দাঁড়াচ্ছে, দেখো, যে এই ml এর ভ্যালু যদি 0 বাদ দিয়ে অন্য কিছু হয়, তাহলে সেটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। দিস ইজ ইন জেনারেল কমপ্লেক্স এক্সেপ্ট ml = 0। মানে ml = 0 বাদ দিয়ে বাকি অরবিটালগুলো তারা কিন্তু কমপ্লেক্স বেরোবে। দেখো এখানে ml0, 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 এইগুলোর ক্ষেত্রে রিয়েল অরবিটাল তুমি পেয়েছো, কিন্তু ml এর ভ্যালু যখন +1 বা -1, তুমি কিন্তু কমপ্লেক্স অরবিটাল পাচ্ছ। তাহলে দেখো, তাহলে এইটা বোঝার খুব বেশি কিছু নেই, যে আমার স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করে তুমি ওয়েভ ফাংশনটাকে পাচ্ছ, যে ওয়েভ ফাংশনের 3টে কোয়ান্টাম নাম্বার n, l এবং ml এর উপর ডিপেন্ড করছে। এবারে n এর ভ্যালু 1, 2, 3, 4 হতে পারে, l এর ভ্যালু কোনটা গিভেন n এর জন্য 0 থেকে n-1 পর্যন্ত যেতে পারে, আবার ml এর ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে +-l পর্যন্ত যেতে পারে। এবারে জাস্ট n এর ভ্যালু 1 এবং 2 এদের জন্য যে করসপন্ডিং পসিবল অরবিটাল গুলো হয়, তার দু একটার এক্সপ্লিসিট ফর্ম আমি লিখে দিয়েছি। 1s এর ক্ষেত্রে এক্সপ্লিসিট ফর্ম লিখেছি, 2s এর ক্ষেত্রে এক্সপ্লিসিট ফর্ম লিখেছি, আর পি অরবিটাল গুলোর ক্ষেত্রে শুধুমাত্র অ্যাঙ্গুলার পার্টটাকে আমি এক্সপ্লিসিটলি লিখেছি, আর আর ডিপেন্ডেন্ট পার্টটাকে আমি একটা একটা জাস্ট সিম্বল দিয়ে জাস্ট লিখে রেখে দিয়েছি, মানে এ আর, এই দুটোর ক্ষেত্রে বি আর এইভাবে লিখে রেখে দিয়েছি আমি। এবং এখান থেকে যেটা বুঝতে পারলাম, যে ml এর ভ্যালু, অর্থাৎ ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি 0 না হয়, তাহলে কিন্তু অরবিটালগুলো ইন জেনারেল কমপ্লেক্স হিসেবে অ্যাপিয়ার করে। ঠিক আছে? দেখো এই পর্যন্ত বুঝলে? কোনো সমস্যা আছে? ঠিক আছে? আচ্ছা, এবারে n এর ভ্যালু 3 যখন হচ্ছে, l এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। l এর ভ্যালু 0 হলে ml এর ভ্যালু 0, সেখান থেকে তুমি 3s অরবিটাল পাচ্ছ। l এর ভ্যালু 1 হয়ে গেলে ml এর ভ্যালু হচ্ছে তোমার 0, +1, -1, সেই মতো করে 3p0, 3p+1, 3p-1 অরবিটাল পেলে। l এর ভ্যালু 2 হলে ml এর ভ্যালু 0, +1, -1, +2, -2। এবারে যখনই l এর ভ্যালু 2 হয়ে যায়, সেটা d অরবিটাল, তাহলে সাই 3d0, 3d+1, 3d-1, 3d+2, 3d-2 ইত্যাদি। এদের কোনো এক্সপ্লিসিট ফর্ম আমি লিখলাম না, কিন্তু তুমি বিভিন্ন রকমের অরবিটাল পাচ্ছ, সেটা তুমি দেখতে পেলে। আচ্ছা, এবারে দেখো এখানে যে একটা ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট, যে ফর এ গিভেন n নাম্বার অফ অরবিটালস হচ্ছে n স্কয়ার হয়। কোনো একটা গিভেন n এর জন্য নাম্বার অফ অরবিটালস হচ্ছে n স্কয়ার হয়। তুমি দেখো, খেয়াল, এখানে এক্সাম্পল দেখো, যখন n এর ভ্যালু 1, অরবিটাল হচ্ছে একটা, n এর ভ্যালু যখন 2, তখন হচ্ছে 4টে, n এর ভ্যালু যখন 3, দেখো 1টা প্লাস 3টে, 4টা আর 5-এ 9টা। তার মানে পরে গিভেন n নাম্বার অফ অরবিটালস হচ্ছে n স্কয়ার। এটা কি করে এলো? দেখো, টোটাল নাম্বার অফ অরবিটালস ফর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n যদি তুমি লেখো, দেখো প্রথমে
এল এর ভ্যালু মানে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, তখন তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কতদূর পর্যন্ত হবে না এন মাইনাস ওয়ান পর্যন্ত। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এন মাইনাস ওয়ান পর্যন্ত। এবারে কোন একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের জন্য এম এল এর পসিবল ভ্যালু কতগুলো হয় না 12+1টা হয়। যে প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভাল করলে 12+1 হয়। তুমি দেখো না এল এর ভ্যালু 0 করলে এম এলটা 0, এল এর ভ্যালু 1 করলে হচ্ছে তোমার 3টে, এল এর ভ্যালু 2 করলে সেটা হচ্ছে 5টা। তাহলে দেখো, তাহলে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা এন, তখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে এবারে দেখো, এই এল এর ভ্যালু যখন 0 তখন একটা অরবিটাল, এল এর ভ্যালু 1 হলে 3টে অরবিটাল, এল এর ভ্যালু 2 হলে 5টা অরবিটাল, তারপর 7টা অরবিটাল, এইভাবে করে এল এর ভ্যালু যখন n মাইনাস ওয়ান তখন অরবিটাল কত হচ্ছে 2 ইন্টু n মাইনাস ওয়ান প্লাস ওয়ান। মানে পরিষ্কার 12+1, তো তাহলে 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা, এবারে এইটা দেখো, এইটা হচ্ছে তোমার এই এরিথমেটিক প্রোগ্রেশনে পড়ছে, যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1 আর ইন্টারভ্যালগুলোকে 2 করে। তা যদি এরকম হয় এরিথমেটিক প্রোগ্রেশনে প্রথমটা যদি এ, তারপর একটা এ প্লাস ডি, তারপর একটা এ প্লাস টু ডি, এরকম ভাবে যদি এনটা টার্মস থাকে, তার সামেশনের ফর্মুলা কত n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা তুমি ক্লাস 11-এ যখন প্রগতি বা প্রোগ্রেশনের অঙ্ক করেছো তখন জানো ইনিশিয়াল ভ্যালু যদি এ হয় এবং তাদের ইন্টারভ্যালটা যদি তোমার ডি হয়, তাহলে তাদের সামটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে দেখো টার্মের সংখ্যা কত না এনটা, সেখানে n/2 হলো 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু এ মানে 2 ইন্টু 1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এনটা টার্ম বলে n মাইনাস ওয়ান ইন্টু ডি মানে ন্যাচারাল ইন্টারভ্যাল 2 হয়ে গেল। এটা তাহলে কত n/2, এটা 2 প্লাস 2n মাইনাস 2, 2 কেটে গেল, দেখে n স্কোয়ার হয়ে গেল। তা টোটাল নাম্বার অফ অরবিটালস হচ্ছে n স্কোয়ার। আর এক একটা অরবিটালে কিন্তু দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হলে সেখানে কতগুলো ইলেকট্রন থাকতে পারছে না 2n স্কোয়ারটা। তাহলে কোনো একটা অরবিটালের যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হয়, তাহলে সেখানে ইলেকট্রন থাকতে পারে 2n স্কোয়ার, আর সেখানে অরবিটালের সংখ্যা হচ্ছে তোমার n স্কোয়ার। তাহলে এই ডেরিভেশনগুলো কিন্তু পরীক্ষায় দেয়, হ্যাঁ, এবং সেই ইনফরমেশনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে ইনফরমেশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বললো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n = 5, সেখানে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো একটা প্রবলেম আমি এখানে বলছি, একটা প্রবলেম বললাম যে what would be the maximum number of electrons in various orbitals with quantum number, with principal quantum number rather, with principal quantum number with principal quantum number n equal to 5। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n equal to 5, সেখানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? ওই যা 2n স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী হচ্ছে 50টা ইলেকট্রন তোমার থাকতে পারে। 2 ইন্টু n স্কোয়ার ফর্মুলা পড়বে, তাহলে 2n স্কোয়ার যেটা সেটা হচ্ছে 2 ইন্টু 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 50টা ইলেকট্রন তোমার থাকতে পারে, ঠিক আছে? বুঝা গেল? এখানে কিন্তু প্রত্যেকটা আমি খুব প্রিসাইজলি বলছি, কিন্তু প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, তোমাকে একটুখানি মানে মেমোরাইজ করতে হবে, একটু বারবার পড়তে হবে। তুমি মানে মনে রাখার জন্য যতটুকু বোঝার দরকার ততটুকু তুমি আমাকে প্রশ্ন করো বারবার বারবার করে। দেখো, সব প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু সেই উত্তরগুলো তোমাকে যদি এখন বলতে চাই না, ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে আমরা হাইড্রোজেন বা হাইড্রোজেনাইট ওয়ান ইলেকট্রন আয়ন্স পড়াই প্রায় 8-10টা ক্লাস ধরে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে পড়াই। তো সেটা আমি একটা বা দুটো ক্লাসের মধ্যে ব্যাপারটাকে করব। সেই জন্য আমি জাস্ট মূল রেজাল্টগুলোকে সামারাইজ করে দিচ্ছি। হ্যাঁ, তোমার মাথায় যতটা ঢুকবে আমি ততটুকুই বলবো, বেশি ঝামেলার মধ্যে আমি যাব না।
ঠিক আছে, এটা এই পর্যন্ত? আচ্ছা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, দেখো আমি যেটা করলাম যে অরবিটালগুলো দেখো যখন এমএলটা নট ইকুয়াল টু জিরো তখন তারা হচ্ছে কমপ্লেক্স অরবিটাল। মানে কমপ্লেক্স অরবিটাল হলে যেটা অসুবিধে, পার্টিকুলারলি তোমরা ধরো যারা ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রিতে যখনই তুমি অরবিটাল টরবিটালের কথা বলো না তখন একটা ছবি এঁকে দাও, এই এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক, পি অরবিটাল ডাম্বেল শেপ, তাহলে এই ধরনের ছবিগুলো তুমি করে দাও। ঠিক আছে, বলো। তাহলে এবারে এই যে ছবিগুলো আঁকছো, ছবিগুলো তো রিয়েল অরবিটাল না হলে তো ছবি আঁকা যায় না। তাহলে যদি অরবিটালগুলো ইন জেনারেল কমপ্লেক্স হয়, মানে এমএল নট ইকুয়াল টু জিরো, তাকে তুমি ছবি আঁকতে পারবে না। তাহলে পি অরবিটাল আমি বলছি কমপ্লেক্স, ডি অরবিটাল আমি বলছি কমপ্লেক্স, তাহলে ছবি আঁকবো কি করে? তাহলে তার উপায় হচ্ছে যে তুমি সেই কমপ্লেক্স অরবিটাল থেকে রিয়েল অরবিটাল বানিয়ে নিতে পারো। কেমন করে বানিয়ে নেবে? না, বানিয়ে নেবে হচ্ছে জাস্ট বাই টেকিং লিনিয়ার কম্বিনেশন। দেখো সাই টুপি প্লাস ওয়ান আর সাই টুপি মাইনাস ওয়ান দুজন কমপ্লেক্স অরবিটাল ছিল। আমি করলাম কি, সাই টুপি প্লাস ওয়ান প্লাস সাই টুপি মাইনাস ওয়ান বাই টুই করলাম। করলে কি দাঁড়াচ্ছে, দেখো তোমার সাই টুপি প্লাস ওয়ানটা কি ছিল, বি আর সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই ছিল। সাই টুপি মাইনাস ওয়ান ছিল বি আর সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই ছিল। বি আর সাইন থিটা কমন নিয়ে নিলে ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই টু, আর ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই টু কত হয়, সেটা কস ফাই হয়। ঠিক আছে, দেখো এখন হয়ে গেল বি আর সাইন থিটা কস ফাই, সেটা কিন্তু রিয়েল বেরিয়ে গেল। তোমাদের এই ডি মহাইবাস থিওরেম অনুযায়ী তুমি জানো ই টু দি পাওয়ার আই ফাই হচ্ছে কস ফাই প্লাস আই সাইন ফাই হয়, ই টু দি পাওয়ার মাইনাস আই ফাইটা হচ্ছে তোমার কস ফাই মাইনাস আই সাইন ফাই হয়। তাহলে ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই টু হলে সেটা কস ফাই হয়, তাকে এটা রিয়েল হয়ে গেল। এবং এটাই হচ্ছে টু পি এক্স অরবিটাল, যেটা আমরা টু পি এক্স অরবিটাল বলে, সেটা হচ্ছে পজিটিভ কম্বিনেশন পরে যেটা হয় সেটা। আগে যে নেগেটিভ কম্বিনেশন নেই, সাই টু পি প্লাস ওয়ান মাইনাস সাই টু পি মাইনাস ওয়ান বাই টু আই, এটা যদি করো তাহলে সেটা কি হচ্ছে না, বি আর সাইন থিটা যদি কমন নিয়ে না তাহলে থাকছে ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই টোয়াইস আই। এবং দেখো এইটা হয়ে যাচ্ছে এইখান থেকে সাইন ফাই, যেটা রিয়েল হয়ে গেল, সেটা সাই টু পি ওয়াই অরবিটাল হলো। তাহলে আমরা যে এই টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড বলি, টু পি জেডটা ন্যাচারালি রিয়েল হিসেবে অ্যাপিয়ার করে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু টু পি এক্স বা টু পি ওয়াই এগুলো ন্যাচারালি অ্যাপিয়ার করে না। ন্যাচারাল অ্যাপিয়ার করে হচ্ছে সাই টু পি প্লাস আর সাই টু পি মাইনাস, তাদের পজিটিভ কম্বিনেশন এবং নেগেটিভ কম্বিনেশন নিয়ে তুমি বেসিক্যালি রিয়েল অরবিটাল বানিয়ে নিতে পারো। তাহলে সবসময় এটা মাথায় রাখবে, যদি কমপ্লেক্স অরবিটাল হয় তাহলে এইরকম সুইটেবল লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি রিয়েল বানিয়ে ফেলতে পারবে। আর আমরা যা কিছু অ্যানালিসিস করব, ছবি আঁকা থেকে শুরু করে সবকিছু, সেটা কিন্তু রিয়েল অরবিটালের জন্যই করবো, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যে ধরো এর নাম কেন পিএক্স, আর এইটা তো আমি বলেইছিলাম যে সাই টু পি ওয়াই যেটা, মানে সাই টু পি জেডটা হচ্ছে এরকম দেখতে ছিল, এ আর কসথিটা টাইপের দেখতে ছিল। দেখো এই যে এইটা কেন নাম হচ্ছে পি জেড, নামটা কেন দিয়েছো তুমি দেখো, এক্ষেত্রে মানে কস থিটাটার ম্যাক্সিমাম ভ্যালু তুমি কখন পাবে, যখন থিটাটা 0 ডিগ্রি, আর থিটাটা 0 ডিগ্রি মানে ক্যালাম জেড ডিরেকশন বরাবর। আচ্ছা, এইটার ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবে, যখন সাইন থিটা ম্যাক্সিমাম কস ফাই ম্যাক্সিমাম। সাইন থিটা ম্যাক্সিমাম হবে যখন থিটাটা পাই বাই টু 90 ডিগ্রি, আর কস ফাইটা ম্যাক্সিমাম হবে যখন ফাইটা হচ্ছে 0। তাহলে দেখো, তাহলে থিটাটা পাই বাই টু মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনে চলে এলো, আর ফাইটা 0 মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হয়ে গেল। তাহলে এটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ম্যাক্সিমাম বলে তার নাম হয়েছে সাই টু পি এক্স। আর এর নাম সাই টু পি ওয়াই কেন, তাহলে এইটা ম্যাক্সিমাম মানে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা কোন অ্যাক্সিস বরাবর থাকবে। দেখো যখন এটা ম্যাক্সিমাম হবে, এটা ম্যাক্সিমাম মানে কত, সাইন থিটা ম্যাক্সিমাম সাইন ফাই ম্যাক্সিমাম। সাইন থিটা ম্যাক্সিমাম হয় যখন থিটাটা পাই বাই টু, সাইন ফাই ম্যাক্সিমাম হয় যখন থিটা ফাইটা পাই বাই টু। তাহলে থিটা পাই বাই টু মানে এক্স ওয়াই প্লেনে চলে এলো, আর ফাইটা পাই বাই টু মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর চলে এলো। আর ফাইটা তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর চলে গেল, সেই জন্য এটা পি ওয়াই নাম দেওয়া হচ্ছে, এটা পি এক্স নাম দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তোমার পি জেড নাম দেওয়া হচ্ছে। তাহলে যে পি এক্স পি ওয়াই পি জেড, এইটা পুরোটা নির্ভর করে হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর তারা ওরিয়েন্টেড, হ্যাঁ, বা ওয়েভ ফাংশনের যে ম্যাগনিটিউডটা কোন দিকে, বা পরবর্তীকালে প্রবাবিলিটি ডেন্সিটিটা কোন অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম, তার মতো করে নামটা হয়েছে। পি এক্স এর ক্ষেত্রে এটা এক্স অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম, পি ওয়াইটার ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম, আর পি জেড এর ক্ষেত্রে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম। তাহলে দেখো, তাহলে অরবিটাল গুলো ইন জেনারেল কমপ্লেক্স যখন এম এলটা নট ইকুয়াল টু জিরো,
তখন তুমি সুইটেবল কম্বিনেশন নিয়ে লিয়ের বানিয়ে ফেললে। আর এই পার্টিকুলার কেসে তোমার নামগুলো কেন পিএক্স পিওয়াই পিজেড দিচ্ছে তার কারণটা আমার তার তার যে লজিকটা সেই লজিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, বললো বোঝা গেল এটা? দেখো এখানে ওই যেটা আমি বলেছি সেটা এখানে উল্লেখ করেছি আর কি, যে সাই টু পি এক্সটা সেটা বিআর সাইন থিটা কস পাই উইল বি ম্যাক্সিমাম হয় থিটা ইকুয়াল টু পাই বাই টু, ফাই ইকুয়াল টু 0, দিস ইজ অ্যালং এক্স অ্যাক্সিস। সাই টু পি ওয়াইটা হচ্ছে বিআর সাইন থিটা সাইন পাই উইল বি ম্যাক্সিমাম হয় থিটা ইকুয়াল টু পাই বাই টু, ফাই ইকুয়াল টু পাই বাই টু, দিস ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর সাই টু পি জেডটা হচ্ছে বিআর কস থিটা, যেটা ম্যাক্সিমাম হয় যখন থিটাটা 0 ডিগ্রি, সেটা হচ্ছে অ্যালং দ্য জেড ডিরেকশন। সাই টু পি জেড এর ক্ষেত্রে তোমার তিনটে কোয়ান্টাম নাম্বারই স্পেসিফিক, এন ইকাল টু 2, এল ইকাল টু 1, এম এল ইকাল টু 0। কিন্তু সাই টু পি এক্স বা সাই টু পি ওয়াই এর ক্ষেত্রে এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, বা এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, কিন্তু এম এল এর ভ্যালু ক্যানট বি মেনশন বা ক্যানট বি স্পেসিফাইড, ক্যানট বি মেনশন বা ক্যানট বি স্পেসিফাইড। কারণ এটা হচ্ছে তোমার 1 এবং 2 এম এল এর ভ্যালু +1 এবং -1, প্লাস এবং -1 তোমার কম্বিনেশন নিয়ে নেওয়া হয়েছে। সেই জন্য সাই টু পি জেড এর ক্ষেত্রে তোমার তিনটে কোয়ান্টাম নাম্বারই স্পেসিফিক করে দিতে পারবে, কিন্তু পিএক্স বা পিওয়াই এর ক্ষেত্রে এন এবং এল এর ভ্যালু স্পেসিফিক করতে পারবে, কিন্তু এম এল এর ভ্যালু তুমি কিন্তু স্পেসিফাই করতে পারছো না। আবার সাই টু এস অরবিটাল যদি বলে সেখানেও কোনো অসুবিধা নেই, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0, এম এল এর ভ্যালু 0। তার মানে দেখো এই যে চারটে অরবিটাল যেটা হচ্ছে টু এস, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড, তার মধ্যে টু এস এবং টু পি এক্স তাদের ক্ষেত্রে তিনটে কোয়ান্টাম নাম্বারই স্পেসিফাই করা যাচ্ছে, কিন্তু যদি টু পি এক্স আর টু পি ওয়াই করো তখন এম এল ইজ নট স্পেসিফাইড বাট এন অ্যান্ড এল আর স্পেসিফাইড। এটা বিভিন্ন রকম জ্যাম বা কম্পিটিটিভ এক্সামে পড়ে যে চারটে অরবিটাল বলে দিল, এদের মধ্যে কাদের ক্ষেত্রে তোমার তিনটে কোয়ান্টাম নাম্বারই স্পেসিফাই তুমি করতে পারছো, কাদের ক্ষেত্রে পারছো না। তাহলে টু এস এবং টু পি জেড তাদের ক্ষেত্রে তুমি স্পেসিফাই করতে পারবে, কিন্তু টু পি এক্স এবং টু পি ওয়াই এর ক্ষেত্রে এন এবং এল তুমি স্পেসিফাই করতে পারবে, তবে কিন্তু তুমি এম এলটা স্পেসিফাই করতে পারবে না। ঠিক আছে, কেন স্পেসিফাই করতে পারবে না বুঝতে পারলে তুমি? কারণ এখানে এই যে এম এল এর ভ্যালু +1 এবং -1 তাদের কম্বিনেশন নিয়ে নেওয়া হয়েছে। তার মানে পিএক্স এর ক্ষেত্রে কি এম এল এর ভ্যালুটা +1 না -1 না, তাহলে তুমি স্পেসিফাই করতে পারছো না। ঠিক একই রকম ভাবে যখন লিনিয়ার নেগেটিভ কম্বিনেশন নিচ্ছে সেখানেও একই রকমের সিচুয়েশন। এইটা হচ্ছে +1 এম এল এর ভ্যালু, এটা -1, কিন্তু যখন তুমি নেগেটিভ কম্বিনেশন নিয়ে তুমি কোনোভাবেই আর এটাকে স্পেসিফাই করতে পারছো না। ঠিক আছে, পরিষ্কার এই জায়গাটা? এখান থেকে পরীক্ষার কোশ্চেন দেয়, খুব সুন্দর সুন্দর কোশ্চেন দেয় কম্পিটিটিভ এক্সামে। এই আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হলে তুমি বলতে পারবে যে কার ক্ষেত্রে চারটে কোয়ান্টাম নাম্বার বা তিনটে কোয়ান্টাম নাম্বার স্পেসিফাই করতে পারছো, কার ক্ষেত্রে তুমি পারছো না। ঠিক আছে, হয়েছে? হলো? কি হয়েছে? হয়েছে এই পর্যন্ত পুরো ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট তাহলে দেখো এই বেসিক বেশ কিছু কথাবার্তা আমরা বলে ফেললাম। এই কথাগুলো আমি আবার বলছি যে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পুরো জিনিসটাই যে তুমি একদম বুঝে যাবে সেরকম নয়। তোমাকে ওই কিছু 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 জিনিস মেনে নিতে হবে আর কি। হ্যাঁ, কারণ আমি অনেক কিছুই যেটা ব্যবহার করছি এখানে, সেইটা বুঝতে গেলে অনেক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, সেটা আমি ঝামেলার মধ্যে যাচ্ছি না। তার মানে মানে যে ইনফরমেশন গুলো বা যেগুলো বলা হচ্ছে সেইগুলো তুমি জাস্ট মানে আমি কিছু জিনিস অ্যাজিউম করে নিয়ে যেভাবে বোঝাচ্ছি সেইটা তুমি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলেই হবে। হ্যাঁ, আর ডিটেলে ঢোকার দরকার নেই, যে ডিটেলিংটা বলছি দিস ইজ মোর দ্যান এনাফ, তাতেই তোমার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, নেক্সট যে জিনিসগুলো করব এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি পরীক্ষায় পড়ে, মানে আগে যে জিনিসগুলো পরীক্ষায় পড়ে তুমি তো পরিষ্কারভাবে মেনশন করে দিচ্ছি। দেখো পরীক্ষাতে অবশ্যই যে জিনিসগুলো পড়ে সেটা হচ্ছে বিভিন্ন রকমের প্লট। আচ্ছা, বিভিন্ন রকমের প্লটগুলো একটুখানি দেখে নাও কি কি টাইপের প্লট তোমাকে অ্যাকচুয়ালি করতে হয়। আচ্ছা, প্রথমে আমি একটা অরবিটাল ধরে স্টার্ট করি, ধরো আমি 1s অরবিটালের কথা প্রথমে বলছি। আচ্ছা, 1s অরবিটালের ক্ষেত্রে এই যে অরবিটালটার ফর্মটা হচ্ছে 1/√πa0 তার কিউব e⁻⁻r/a0, যেখানে a0টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, দেখা বলে যে বোর রেডিয়াস, যার ভ্যালু হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম, আর আরটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস।
নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স। এবার আমি একটা প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর 1s অরবিটালটাকে প্লট করছি আর এক্স অ্যাক্সিস বরাবর আর প্লট করছি। আর এখানে দেখো যখন আর ইকুয়াল টু 0 তখন ই টু দি পাওয়ার 0টা 1 হয়ে গেল, তখন তার ভ্যালুটা হচ্ছে 1/√π a0 তার কিউব, এইটা 1/√π a0 তার কিউব এটা। এবং তারপরে যেটা হচ্ছে আর বাড়ার খাতে খাতে জিনিসটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাচ্ছে, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে 1s অরবিটাল ভার্সেস আর যদি প্লট করে, যেখানে আরটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, তাহলে ছবিটা হচ্ছে এরকম এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন। আর ইকুয়াল টু 0তে অর্থাৎ নিউক্লিয়াসে তার একটা ফাইনাইট ভ্যালু আছে, যেটা 1/√πa0 তার কিউব। আচ্ছা, এবারে এইটার যদি তুমি স্কোয়ার করে ফেলো, ψ1s এর স্কোয়ার করে ফেলা, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, মানে বেসিক্যালি ওটা হচ্ছে সাই স্টার সাই। এবারে এখানে হচ্ছে রিয়েল ফাংশন যেহেতু, তাহলে আমি যে সাই তার স্কোয়ারটাকে নিলাম, মানে সাই মডিউলাসের স্কোয়ার মানে হচ্ছে সাই স্টার সাই। সাই যদি কমপ্লেক্স হতো তাহলে এ প্লাস আইবি টাইপের দেখতে হতো, সাই স্টার হচ্ছে এ মাইনাস আইবি, তার কমপ্লেক্স কনজুগেট, তারপরে সাই স্টার সাই করছে মানে সাই মডিউলাসের স্কোয়ার, যেটা বেসিক্যালি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে কিন্তু অরবিটালটা ইটসেলফ রিয়েল, সেখানে তোমার সাই স্টার সাই মানে বেসিক্যালি সাই তার স্কোয়ার। এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি। আর সেই প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর যদি তুমি প্লট করো, হ্যাঁ, প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর তুমি প্লট করছো, দেখো প্রবাবিলিটি ডেনসিটি এক্সপ্রেশনটা কত হচ্ছে 1/πa0 তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0, 1/πa0 তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 এটা। তাহলে এবারে তুমি যদি এখানে দেখো এই সাই 1s মডিউলাসের স্কোয়ার ভার্সেস আর প্লটটা যখন করছো, এখনো আবার আর ইকুয়াল যখন 0, তার একটা নন জিরো ভ্যালু আছে 1/πa0 কিউব, অর্থাৎ নিউক্লিয়াসে তার একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে, তারপর সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে। তাহলে এই দুটো ছবি যদি কম্পেয়ার করো, এখানে দেখো ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট 1/√πa0 কিউব, এখানে হচ্ছে 1/πa0 কিউব। এটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে, এটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে, কিন্তু এখানে এক্সপোনেনশিয়াল ডিকেইংটা কত, ই টু দি পাওয়ার মাইনাস r/a0, এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0, অর্থাৎ এটা তোমার র্যাপিডলি ডিকে করবে। এটা স্লোলি ডিকে করবে, এটা র্যাপিডলি ডিকে করবে। আচ্ছা, এই দুটো ছবি থেকে একটা জিনিস দেখো যে যখন আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0 মানে তো নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সটা 0 মানে ওটা নিউক্লিয়াসে, তখন কিন্তু ওয়েভ ফাংশনের একটা নন জিরো ভ্যালু আছে। এখানে দেখো ওয়েভ ফাংশনের প্রবাবিলিটির একটা নন জিরো ভ্যালু আছে। সেটাই বলা হচ্ছে শুধু 1s অরবিটাল কেন, যে কোনো s অরবিটালের ক্ষেত্রে এটা সত্যি যে ফর 1s অরবিটাল দেয়ার ইজ এ ফাইনাইট নন জিরো প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে। তার মানে এখান থেকে মনে হতে পারে নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়া যায়, কিন্তু আমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আগের ক্লাসে অলরেডি উল্লেখ করেছিলাম যে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। আমরা অলরেডি বলেছি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। কিন্তু আমি যেরকম ভাবে এই দেখো লিখছি, তাহলে প্রবাবিলিটি মানে নিউক্লিয়াস একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে। তাহলে এটা তুমি কেমন করে ইন্টারপ্রিট করবে? তা দেখো, তাহলে এই পেজে আমি যেটা বললাম যে 1s অরবিটালকে অ্যাজ এ ফাংশন অফ আর প্লট করলাম, প্রবাবিলিটি ডেনসিটিকে অ্যাজ এ ফাংশন অফ আর প্লট করলাম, এবং দুটো প্লট থেকে এটা পরিষ্কার যে আর ইকুয়াল টু 0 যখন, অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে বা নন জিরো প্রবাবিলিটি ডেনসিটি আছে। আমি প্রবাবিলিটি ডেনসিটি প্লট করেছি এটা। তাহলে এখান থেকে মনে হতে পারে যে নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে, কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমাকে কি শিখিয়ে দিয়েছিল যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন কোনো রকম ভাবে থাকতে পারে না। তাহলে এই গন্ডগোলটা তুমি কি করে রিজলভ করবে? আচ্ছা, রিজলভ করবে এইরকম ভাবে, দেখো টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস কি না, প্রবাবিলিটি ডেনসিটি মানে কি, পার ইউনিট ভলিউমের প্রবাবিলিটি, তাকে তোমাকে ভলিউম অফ দ্য নিউক্লিয়াস দিয়ে গুণ করতে হবে। এইটা কিন্তু টেন্ডস টু 0 হয়ে যাবে, কারণ টোটাল অ্যাটমের ভলিউমের রেসপেক্টে নিউক্লিয়াসের ভলিউম কিন্তু নেগলিজিবলি স্মল। আর তুমি খেয়াল করতে পারো, ধরো অ্যাটমের রেডিয়াস 10⁻⁻10 মিটার বা অ্যাংস্ট্রম অর্ডারে, আর নিউক্লিয়াসের রেডিয়াস 10⁻⁻15 মিটার এই অর্ডারে। তাহলে এবারে তুমি যদি ধরো নিউক্লিয়াসের ভলিউম ডিভাইডেড বাই অ্যাটমের ভলিউম এই রেশিওটাকে করো, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ সেটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস সেটা কিন্তু 0 হয়ে যাবে। তার কারণটা কি? কারণ তোমার এই ভলিউম অফ দ্য নিউক্লিয়াস ইজ নেগলিজিবলি স্মল উইথ রেসপেক্ট টু দ্য তোমার অ্যাটম। তাহলে সেই জন্য প্রবাবিলিটি ডেনসিটি একটা ফাইনাইট ভ্যালু থাকা সত্ত্বেও হচ্ছে যখন প্রবাবিলিটি ডেনসিটিকে ভলিউম অফ দ্য নিউক্লিয়াস দিয়ে গুণ করে দিয়ে টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল
ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস তুমি ক্যালকুলেট করছো, সেইটা কিন্তু তোমার আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইটুকু পরিষ্কার। তাহলে ওয়েভ ফাংশনের ছবি, প্রবাবিলিটি ডেনসিটির ছবি, নিউক্লিয়াস একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে যেটা শুধুমাত্র 1s অরবিটাল না, যে কোনো s অরবিটালের ক্ষেত্রে এটা সত্যি। এবং হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, সেটা তুমি কি করে ম্যানেজ করলে না, প্রবাবিলিটি ডেনসিটি অর্থাৎ পার ইউনিট ভলিউমের যে প্রবাবিলিটি তার একটা ফাইনাইট ভ্যালু আছে বটে, কিন্তু তুমি যদি তাকে নিউক্লিয়াসের ভলিউম দিয়ে গুণ করে দাও সেটা কিন্তু প্রায় 0 হয়ে যাবে, কারণ নিউক্লিয়াসের ভলিউমটা একটা অ্যাটমের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা কি? ধরো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা r রেডিয়াসের স্ফিয়ার কনসিডার করছো, আর একটা r প্লাস dr রেডিয়াসের স্ফিয়ার তুমি কনসিডার করছো। তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস r and r প্লাস dr সেটা কি হয়? সাই মডিউলাসের স্কোয়ার হলো, তাকে তুমি ভলিউম এলিমেন্ট দিয়ে গুণ করলে, এবার পোলার কোঅর্ডিনেট সিস্টেম ভলিউম এলিমেন্ট কত? r স্কোয়ার dr সাইন থিটা ডি থিটা ডি ফাই। এখানে আরটাকে বলে দিয়েছে আর প্লাস আর থেকে আর প্লাস dr, কিন্তু পুরোটা ঘুরে যাচ্ছে মানে কি অল থিটা অল ফাই। অল থিটা মানে থিটাটা ইন্ডিকেট হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, অল ফাই মানে ফাইটা ইন্ডিকেট হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। এখানে অল আরটাকে করলাম না, কারণ আরটা থেকে আরটা অল আর করলে এটা 0 থেকে ইনফিনিটি হতো, কিন্তু এখানে বলে দিচ্ছি আরটা আর থেকে আর প্লাস dr। তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস আর এন্ড আর প্লাস dr সেটাকে আমি পিআর ডিআর বলছি। এটা ইন্টিগ্রাল ফাইটা 0 টু 2 পাই, ইন্টিগ্রাল থিটাটা 0 থেকে পাই, সাই মডিউলাস স্কোয়ার আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। আর এবারে যদি এমন হতো যে তুমি ডিআরটাকে 1 করে দিলে, এই ডিআরটাকে জাস্ট সিম্পলি 1 করে দিচ্ছ, ডিআরটাকে দুদিক থেকে 1 করে দিলে কি দাঁড়াচ্ছে? পিআর পেয়ে গেলে সেটা দেখো এই দুদিক ডান দিকে শুধু ডিআরটা বাদ চলে গেল, অর্থাৎ ইন্টিগ্রাল ফাইটা 0 থেকে 2 পাই, ইন্টিগ্রাল থিটাটা 0 থেকে পাই, সাই মডুলাস স্কয়ার আর স্কয়ার সাইন থিটা ডি আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। মানে ডিআরটা 1 হয়ে গেছে, আজকে ডিআরটা 1 হয়ে গেছে। তাহলে এই যে পিআরটা, এইটাকে বলা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। এই পিআরটা হচ্ছে তোমার অল দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অর দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে RDA, অথবা বলতে পারো রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে কি হলো? তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তুমি একটা r রেডিয়াসের স্ফিয়ার, একটা r প্লাস dr রেডিয়াসের স্ফিয়ার কনসিডার করলে, তার যে স্ফেরিক্যাল সেল যেটা হলো তার মধ্যে প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করলে। এবারে এই যে স্ফেরিক্যাল সেলের উইডথটা যদি 1 হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন হলো। তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশনটা পরিষ্কার? ঠিক আছে, ডেফিনেশনটা পরিষ্কার বুঝেছো? মানে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাকচুয়ালি কাকে বলছে সেটা পরিষ্কার তো? আচ্ছা, এবারে ফর এ স্পেশাল কেস, সেটা হচ্ছে যদি তুমি এস অরবিটাল কনসিডার করো না, এস অরবিটালের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা দেখবে থিটা এবং ফাই এর উপরে এক্সপ্রেসলি ডিপেন্ড করে না। আমি 1s অরবিটালের এক্সপ্রেশন লিখেছিলাম, 2s অরবিটালের এক্সপ্রেশন দেখবে এই যে লেখা আছে না, তুমি খেয়াল করে দেখো এখানে যে লিখে দিয়েছিলাম, এই ধরো 1s অরবিটাল, দেখো এখানে এক্সপ্রেসলি থিটা ফাই নাই, 2s অরবিটাল এক্সপ্রেসলি থিটা ফাই নাই, মানে যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে সেটা এক্সপ্রেসলি থিটা ফাই এর উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড না করে, তাহলে যখন তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা এস অরবিটালের ক্ষেত্রে করছো, তখন দেখো খুব পরিষ্কারভাবে যে সাই মডিউলাসের স্কোয়ারটা এবং আর স্কোয়ারটা এটা তুমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে ফেলতে পারো, কারণ এরা তো কোনোভাবে থিটা ফাই এর উপর ডিপেন্ড করছে না, এটা বাইরে বেরিয়ে গেল। তাহলে দেখো সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেট হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, আর ডি ফাইটা ইন্টিগ্রেট হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। ঠিক আছে, তাহলে এবারে সাইন থিটা ইন্টিগ্রেট করলে মাইনাস কস থিটা হয়, লিমিটটা 0 থেকে পাই, আর ডি ফাই ইন্টিগ্রেট করলে ফাই হয়, লিমিটটা 0 থেকে 2 পাই। তাহলে মাইনাস কস থিটা 0 থেকে পাই বসালে এটা 2 হয়,
আর ফাইটা 0 থেকে 2 পাই বসালে 2 পাই হয়, তাহলে এটা হয়ে গেলে কত 4 পাই আর স্কয়ার সাই এন এর মডিউলাস স্কয়ার। তাহলে যদি এস অরবিটাল হয়ে যায় তাহলে কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রয়োরিটি ডেনসিটি খুব সিম্পল এক্সপ্রেশন আছে, এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার ইন্টু সাই মডিউলাস স্কয়ার। দিস ইজ ট্রু ফর এনি এস অরবিটাল। এটা কিন্তু পি বা ডি অরবিটালের ক্ষেত্রে লিখতে পারবে না। তোমাদের অনেক সময় মাস্টারমশাইরা দেখবে পড়ানোর সময় ওয়াই অ্যাক্সিস বরাবর এই 4 পাই আর স্কয়ার সাই স্কয়ার লিখে ফেলেছে। না, এটা শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে লেখা যায়, পি বা ডি অরবিটালের ক্ষেত্রে কিন্তু লেখা যাবে না, এটা মাথায় রাখবে। তাহলে আমরা যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রয়োরিটি ডেনসিটি অনেক সময় 4 পাই আর স্কয়ার সাই মডিউলাস স্কয়ার লিখে দিই, এটা শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে সত্যি, পি বা ডি অরবিটালের ক্ষেত্রে সত্যি নয়। পি বা ডি অরবিটালের ক্ষেত্রে করতে গেলে তোমাকে এইরকম ভাবেই করতে হবে, যেখানে সাইটা থিটা ফাই এর উপর ডিপেন্ড করে বলে তোমাকে এই থিটা ফাই ডিপেন্ডেন্সটাকে নিয়েই তোমাকে ইন্টিগ্রেটটাকে করতে হবে। তুমি এই যে সাইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলে আর সাইন থিটাকে ইন্টিগ্রেট করে ফেললে আর ডিভাইকে ইন্টিগ্রেট করে ফেললে তাহলে কিন্তু চলবে না, এটা মাথায় রাখবে। তাহলে দিস এক্সপ্রেশন ইজ ট্রু অনলি ফর এস অরবিটাল, এটা ভীষণ ভীষণ মাথায় ঢুকিয়ে না, এটা সত্যি শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখবে, দিস ইজ ট্রু অনলি ফর এস অরবিটাল। তাহলে তাহলে আমার 1s অরবিটালের ক্ষেত্রে কি হবে? তো 1s অরবিটালের ক্ষেত্রে অরবিটাল যেহেতু 1/√পাই a0 কিউব e টু পাওয়ার মাইনাস r বাই a0, তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রয়োরিটি ডেনসিটি কত হবে 4 পাই r স্কয়ার টু সাই 1s মডিউলাস স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার এটা স্কয়ার করে ফেললে 1/পাই a0 তার কিউব e টু পাওয়ার মাইনাস 2r বাই a0, এটা হয়ে যাচ্ছে কত? দেখো কেটে কুটে গিয়ে 4/a0 তার কিউব r স্কয়ার e টু পাওয়ার মাইনাস 2r বাই a0 হলো। তাহলে এটা হচ্ছে 1s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রয়োরিটি ডেনসিটির এক্সপ্রেশন। এটাকে তো তুমি প্লট করো, দেখো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন লিখেছি, অথবা p1s r লিখেছি, অথবা 4 পাই আর স্কয়ার সাই 1s মডিউলাস স্কয়ার লিখেছি, এক্স অ্যাক্সিস বরাবর r লিখেছি। এইটা ছবিটা কেমন হবে দেখো, এটা হচ্ছে আর স্কয়ার আছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 আছে। তাহলে আর স্কয়ার আছে মানে প্রথমে এটা প্যারাবোলিক্যালি বাড়বে, মানে আর স্কয়ারের মতো করে, মানে এটা কি হয় একটা পলিনোমিয়াল পার্ট বলে এটাকে, এটা বলে এক্সপোনেনশিয়াল পার্ট। পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে যখন আরটা ছোট হয়, অর্থাৎ আরটা যখন ছোট ওটা আর স্কয়ারের মতো, অর্থাৎ প্যারাবোলিক্যালি বাড়ছে। আর আর যখন বড় হয়ে যাবে ওটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরোর দিকে যাবে। তাহলে আর যদি বড় হয়ে যায় তাহলে এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্টটা ডমিনেট করে। তাহলে এইটা হচ্ছে তোমার এটা ম্যাক্সিমা দিয়ে এটা আস্তে আস্তে তোমার জিরোর দিকে চলে গেল। তার মানে এটা প্রথমে এই জায়গাটা খেয়াল করবে, যেটা প্রপোর্শনাল টু আর স্কয়ার, অর্থাৎ প্যারাবোলিক্যালি বাড়বে, ওটা ম্যাক্সিমামে পৌঁছে তারপরে এক্সপোনেনশিয়াল ডিকে করবে। এইটা হচ্ছে তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটির হচ্ছে প্লট। এবং দেখো পরিষ্কার এখানে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাটাকে বের করার জন্য তোমাকে কি করতে হবে? এই যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে জিরো করতে হবে। তোমরা ডেরিভেটিভ করতে পারো, ডেরিভেটিভ করে জিরো করলে সেইখান থেকে তুমি তিনটে ভ্যালু পাবে, আর ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু ইনফিনিটি, আর আর ইকুয়াল টু a0। এবার আর ইকুয়াল টু জিরো বা আর ইকুয়াল টু ইনফিনিটি তার ম্যাক্সিমা করসপন্ড করছে না, সেই জন্য আর ইকুয়াল টু a0 তে তোমার ম্যাক্সিমাটা পাচ্ছ, সেইটাকে বলা হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্টেন্স বা মোস্ট প্রবাবল রেডিয়াস। তাহলে এটা হচ্ছে মোস্ট প্রবাবল রেডিয়াস, হ্যাঁ, যে একটা ডিস্টেন্স যেখানে প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম, সেটাকে বলা হচ্ছে তোমার মোস্ট প্রবাবল রেডিয়াস বা মোস্ট প্রবাবল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। সেটা বেরোচ্ছে কত না a0, সেটা বেরিয়ে যাচ্ছে তোমার a0। এবং খেয়াল করে দেখো এইটা হচ্ছে দিস ইজ exactly the same to the distance predicted by Bohr's theory। বোর থিওরিতে যে ডিস্টেন্সটা প্রেডিক্ট করা হয়, বোর থিওরিতে কি বলা হচ্ছে, বোর থিওরিতে জাস্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, এবং সেই বৃত্তাকার কক্ষপথের রেডিয়াসটা কত a0 ছিল। দেখো এখানে সেই a0টাই তোমার বেরোচ্ছে। তাহলে যেটা তোমার ওয়েভ মেকানিক্যাল মডেলে মোস্ট প্রবাবল রেডিয়াস, সেটাই হচ্ছে তোমার এতে তোমার বোর থিওরিতে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল রেডিয়াসটা। বোর থিওরিতে ওটা অরবিট, টু ডাইমেনশনাল পিকচার, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, সেই নির্দিষ্ট ব্যাসার্ধটা হচ্ছে a0। এক্ষেত্রে তা নয়,
নিউক্লিয়ার কেন্দ্রকে থ্রি ডাইমেনশনাল রিজিয়ন ইলেকট্রনটা থাকছে, কিন্তু মোস্ট প্রবাবল রেডিয়াসটা হচ্ছে তোমার A0। এটা হচ্ছে বোর থিওরির সাথে একটা ইম্পর্টেন্ট মিল পেলে। আর লাস্ট হচ্ছে একটা ছবি এঁকে দিচ্ছি, সেটা অ্যাঙ্গুলার প্লট, যে 1s অরবিটাল যদি স্ফেরিক্যালি সিমেট্রিক, ইট ডাজ নট ডিপেন্ড অন থিটা অ্যান্ড ফাই এক্সপ্লিসিটলি, সেই জন্য এটা হয়ে যাবে তোমার তোমার এই ছবিটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে যায়। তাহলে হেন্স এই যে 1s অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এটা থিটা বা ফাই এর উপর ডিপেন্ড করে না। তার মানে তুমি যদি ডিস্টেন্সটা বলে দাও, তাহলে সর্বত্রী ভ্যালুটা একই, সেই জন্য এর শেপটা হয়ে যাবে এরকম স্ফেরিক্যালি সিমেট্রিক প্লট। তাহলে এটা দেখো, এই যে তুমি এক্স ওয়াই জেড এই ব্যাকগ্রাউন্ডটাকে এঁকে ফেললে, তার উপরে তুমি এই যে স্ফিয়ারটাকে এঁকে দিচ্ছ, এটা বোঝা গেল এটা স্ফেরিক্যালি সিমেট্রিক প্লট হলো। আর তুমি খেয়াল করে দেখো, এই ওয়েভ ফাংশনটা কিন্তু কোথাও নেগেটিভ হয় না। যখন ওয়েভ ফাংশনের ছবিটা তুমি এঁকেছো, এটা কোথাও নেগেটিভ না, সর্বত্র পজিটিভ। সেই জন্য আমি এখানে কিন্তু এই পজিটিভ সাইনগুলো নিয়ে নিলাম। এই পজিটিভ সাইনগুলো রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়াল সাইন অফ দ্য অরবিটাল। মানে এখানে এই পজিটিভ হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইন অফ দ্য অরবিটাল। মানে অরবিটালের সাইনটা হচ্ছে এখানে পজিটিভ। পরে যখন এস অরবিটাল করবো, এই 2s অরবিটাল করবো বা 2p অরবিটাল করবো, তখন দেখবে একটা রিজিয়নে সেটা হয়তো পজিটিভ, অন্য রিজিয়নে সেটা নেগেটিভ হতে পারে, কিন্তু 1s অরবিটালের ক্ষেত্রে সেটা সবসময় পজিটিভ, এবং 1s অরবিটাল সেটা স্ফেরিক্যালি সিমেট্রিক দেখতে হয়। এটা ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, যে বোর থিওরিতে যখন ছবিটা তোমার এই ধরনের দেখতে, এটা হচ্ছে বোর থিওরিতে 1s অরবিটাল, মানে নিউক্লিয়াস যদি এখানে থাকে প্লাস জেড ইন্টু ই, এখানে A0 রেডিয়াসে সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, এটা। আর ওয়েভ মেকানিক্যাল মডেলের জিনিসটা ওরকম নয়। ওয়েভ মেকানিক্যাল মডেল তোমাকে একটা কন্টুর প্লট করতে হয়। কন্টুর প্লট মানে একটা থ্রি ডাইমেনশনাল জিনিসের টু ডাইমেনশনাল প্রজেকশন। তার একটা স্ফিয়ার, তার একটা টু ডাইমেনশনাল প্রজেকশন তুমি নিচ্ছ, নিলে যেটা হবে, এই ধরো তোমার এই যে এই ডটগুলো বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে তোমার, মানে ইলেকট্রন ডেনসিটি রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তোমার বাইরে আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এবারে দেখা যাচ্ছে যে এইখানে ধরো তুমি যদি এই ডটের ডেনসিটি যেখানে বেশি, সেই জায়গায় যদি তোমার ধরে না যে প্রবাবিলিটি বেশি, ডটের ডেনসিটি যেখানে বেশি সেখানে যে প্রবাবিলিটি বেশি যদি হয়, তাহলে এইটা যদি নিউক্লিয়াস প্লাস জেড ইন্টু ই হয়, এইটা হয়ে যাচ্ছে তোমার A0। দেখো এইটা মানে তোমার তার থেকে আগে তো তোমার ডটের ডেনসিটি কম, অর্থাৎ প্রবাবিলিটি কম, তার থেকে দূরেও হচ্ছে প্রবাবিলিটি কম। হ্যাঁ, তাহলে একটা মোটামুটি A0 রেডিয়াস পেলে, যেটা এই বোর্ড রেডিয়াসের সঙ্গে সমান, সেখানে তুমি দেখতে পাবে প্রবাবিলিটি তোমার ম্যাক্সিমাম হবে। মানে বেসিক্যালি যদি ওয়েভ মেকানিক্যাল মডেলে তুমি কন্ট্রোল প্লট করো, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল অরবিটালে তুমি টু ডাইমেনশনাল প্রজেকশন নিলে এইটা, আর অ্যাকচুয়ালি বোর্ড থিওরিতে যেটা হয়, সেই দুটো হচ্ছে দারুণভাবে মিলে যাচ্ছে আর কি। সেটা হচ্ছে বোর্ড থিওরির সঙ্গে ওয়েভ মেকানিক্যাল মডেলের একটা তোমার সিমিলারিটি। এটা তাহলে দেখো, তাহলে আমার যে টাইপের ছবিগুলো বেসিক্যালি আঁকতে হবে, এবং তার মতো করে যে কনসেপ্টগুলো দরকার, যে আমি 1s এর জন্য সেটা করে করে তোমাকে দেখালাম। তাহলে 4 রকমের ছবি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অরবিটাল ভার্সেস আর প্লট, প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর প্লট, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর প্লট, আর হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। আর রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর প্লট করার আগে আমি রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি কিন্তু প্রথমবার আমি ইন্ট্রোডিউস করছি। রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে ডিফাইন করে ফেললাম। এস অরবিটালের ক্ষেত্রে সেটা 4πr² সাই এনএস মডিউলাস স্কয়ার হয়ে যাবে, সেটা আমি বললাম। আর 1s অরবিটালের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, সেই ম্যাক্সিমাসটা মোস্ট প্রবাবল রেডিয়াস বা মোস্ট প্রবাবল ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে, যেটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে জিরো করলাম, জিরো করে সেইখান থেকে তুমি মোস্ট প্রবাবল রেডিয়াসটাকে বের করে ফেলতে পারলে, সেটা হচ্ছে A0। দেখো, এই পর্যন্ত আজকে আমরা বেসিক্যালি উল্লেখ করলাম। দেখো, যা বলেছি সেইটা বুঝতে কিছু অসুবিধা থাকলে বলো। হ্যাঁ, আমি এই পর্যন্ত জিনিসটাকে বললাম, আর আজকে এই পর্যন্তই থাকবে। আর একটা ক্লাস হলে আমি হাইড্রোজেন অ্যাটম রিলেটেড পার্টটা আমাদের করে ফেলতে পারবো। তো যতখানি বলেছি সেই পর্যন্ত কি অসুবিধা একটু বলে দাও। মানে যে বলেছি পুরো জিনিসটা বোঝা গেছে তো? এই যতখানি পোর্শন আমি উল্লেখ করলাম, এটা তুমি বুঝতে পেরেছো তো?
কি হলো, সবাই বুঝতে পেরেছো?